এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে বুধবার সুর চড়ালেন সিঙ্গুর থেকে। সোমবার যাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। বুধবার এসআইআর নিয়ে সুর চড়ালেন সিঙ্গুর থেকে। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোমবার একেবারে দিল্লিতে। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে যাবেন আরও 15 জনকে। পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করেছে এমন কয়েকটি পরিবারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন। আগামী সপ্তাহে দিল্লি, তার আগে এদিন সিঙ্গুরের সভা থেকে সুর সপ্তমে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। অনেক হিন্দুও মারা গেছে। হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। বুধবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর এসআইআর শুনানিতে বাংলার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন, এসআইআরে আপত্তি এবং দাবি জানানোর শেষ দিন 30শে জানুয়ারি। দিনে 9 লক্ষ মানুষের শুনানি করতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র 1 লক্ষ ভোটারের শুনানি হয়েছে। কিভাবে কাজ শেষ হবে? আমাদের আরও কিছু আবেদন রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বারবার আবেদন দাখিল করে সময় নিতে চাইছে। তখন প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বা বুধবার শুনানি হতে পারে। এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোন এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করব। আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, জয়কার। বাংলার মা বোনেরা জবাব দেবে। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা। দিকে দিকে এসআইআর শুনানি নিয়ে যেমন হয়রানির অভিযোগ সামনে আসছে, তেমনি এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগও সামনে আসছে। আর এবার কুলপির উত্তর ভগবানপুরের মহিলার মৃত্যুতে অভিযোগ। বছর 51 নাজমা বিবিকে হিয়ারিংয়ে নোটিশ দেওয়া হয়। 29শে জানুয়ারি শুনানিতে ডাক। প্রয়োজনীয় নথি জোগাড় করতে না পেরে উদ্বেগ, আতঙ্কে ছিলেন নাজমা, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নাজমার। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর দাবি পরিবারের। বয়স্ক লোক, একটাই ছেলে, নথিপত্র জোগাড় করতে করতে টেনশনে ছিল। ছেলেটা ছোটাছুটি করছিল, আর যার ফলে ওই হার্ট অ্যাটাক করে মারা যায়। বাপের সাথে ওনার ডিফারেন্স হচ্ছে 15 তা 15 হলে ওনার বাবা মারা গেছে অনেক দিন আগে। সেই কাগজগুলো নথি কিভাবে জোগাড় করা? চলছে এসআইআর শুনানি, চলছে হয়রানিও। শুনানি নিয়ে নানা জায়গায় নানা ধরনের ছবি। কোথাও হাত করা পড়ে হিয়ারিংয়ে, কোথাও আবার বৃদ্ধাকে খাটিয়ায় চাপিয়ে শুনানিতে, কোথাও আবার কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে। দেখুন। হাত কড়া পরে এসআইআর শুনানিতে। উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা শামীম হাসান। পরিবারের দাবি, তাঁরা জানতেন শামীম ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তার নামে এসআইআর এর নোটিশ আসে বাড়িতে। এরপরে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। তখনই তারা জানতে পারেন শামীম যৌন নির্যাতনের অভিযোগে 4 মাস ধরে বসিরহাট জেলে। হাতকড়া পরিয়ে বুধবার তাকে দেগঙ্গা বিডি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সঙ্গে দেখা শামীমের। আমরা জানি যে ওর ছেলে বাড়ি কাজ করে, ও বাড়ি কাজ করতে পয়সা করে দিত বাড়ি। ছেলে জেলে কেন জানি না তো। আমার ছেলে ভালো ছেলে, সবাই গ্রামের লোক জানে যে আমার ভালো ছেলে। ওর হিয়ারিং ছিল, ওই সোজা জেল থেকে এখানে এলো। 93 বছরের রাবেয়া বিবি শয্যাশায়ী। বুধবার তাঁকেও যেতে হয় শুনানিতে, খাটিয়ায় শুয়ে।
আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য, অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আনেননি। বিএলও ম্যাডাম জানিয়েছেন কিনা বাড়ির লোকের সাথে আপনারা জিজ্ঞেস করে নিন। বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে, তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে, সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে আমি জানি না ওনারা কেন এসে। এই ব্যাগে আমার ঠাকুর দাদার কবরের মাটি ওনারা ডিআই টেস্ট করে দেখে নিক যে আমরা এখানকারের প্রকৃত বাসিন্দার কিনা। বাবার বাবা ঠাকুর দাদার কাগজ। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ঈশ্বরীগাছা এপি স্কুল। এই স্কুলে বুধবার এসআইআর এর শুনানি চলাকালীন তুমুল উত্তেজনা। স্থানীয়দের দাবি এসআইআর এর শুনানি রিসিভ কপিতে প্রথমে সই করছেন এবং স্ট্যাম্প মারছেন এই ইয়ারও, তারপরে সেটা কেটে দিয়ে সেখানে খাদ্য দপ্তরের স্ট্যাম্প দিচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই বাদুড়িয়া বিভাগের অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস। এ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে শুনানি। আমাদের এখানে ইয়ারোর স্টাম্প না মেরে ফুড অফিসে স্টাম্প মারছে, তাতে করে হিয়ারিং আমরা পাবলিকে বন্ধ করে দিয়েছি। এখানে ইয়ারোর স্টাম্প কেটে দিয়ে ফুড অফিসে স্টাম্প মারছে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি ইয়ারোর স্টাম্প মারো। ইনি মালা মজুমদার, নদিয়ার কল্যাণীর বাসিন্দা। সোমবার তাঁর বাড়িতে আগুন লাগে। মালা মজুমদারের দাবি কোনো রকমে তাঁরা প্রাণে বেঁচেছেন, নথিপত্র বাঁচাতে পারেননি, তাই থানায় করা জিডির কপি নিয়ে বুধবার হাজির হন শুনানিতে কল্যাণীর বিএলআর অফিসে। পুরে সমস্ত ছাই হয়ে গেছে, কিছুই নেই। এখন আমি হিয়ারিং এ ডেকেছি, হিয়ারিং এ এসছে। এখন এই থানার একটা কপি নিয়ে এসছি, আমার তো কাগজপত্র কিছুই নেই। এখন এটা নিয়ে আমি এসছি। হিয়ারিং এর নোটিশটা আছে আপনার কাছে? নোটিশ কিছুই নেই। নিউজ 18 বাংলা। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অবজারভার নিয়োগ কমিশনের। ভোটমুখী রাজ্যগুলির অবজারভারদের প্রশিক্ষণের তালিকা প্রকাশ কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা জানি যে হাতে গোনার মাত্র কয়েকটা মাস বাকি বিধানসভা নির্বাচনের, অর্থাৎ একেবারে বিধানসভা নির্বাচনের মুখেই রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ভিন রাজ্যের অবজারভার। দেখো, প্রশাসনিক মহলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তার কারণ প্রশাসনিক মহলের একাংশ দাবি করছে এটা একটা নজিরবিহীন নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফে। যদিও কমিশনের আধিকারিকদের একাংশ দাবি করছে যে পর্যবেক্ষক হিসাবে বারবার রাজ্যের কাছ থেকে তালিকা চাওয়া হলেও সেই তালিকা রাজ্য পাঠায়নি। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফেই তালিকা পাঠিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয়েছে এই অফিসারদের প্রশিক্ষণের জন্য আসতে হবে। এবং সেখানেই দেখা যাচ্ছে রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা এবং তা নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে যে একজন স্বরাষ্ট্র সচিব যিনি রাজ্যে যার নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ কাজ থাকবে, তাকে কিভাবে অবজারভার হিসেবে জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করে, তা নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। যে তালিকা পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেখানে দেখা যাচ্ছে অবজারভার হিসেবে বেশ কয়েকটি দপ্তরের সচিবদেরও নিয়োগ করা হয়েছে। অন্যদিকে আইপিএস দের মধ্য থেকে যে তালিকা পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এমন কয়েকজন আইপিএস রয়েছেন যারা কয়েকটি কমিশনারেটের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন। ফলত তারাও যখন রাজ্যে বিধানসভা ভোট হবে সেই সময়েও ভোট পরিচালনার দায়িত্বে তাদের দায়িত্ব থাকবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিভাবে অবজারভার হিসেবে কাজ করবেন, গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠিটি পাঠানো হয়েছে। এই চিঠির প্রেক্ষিতে অবশ্য এখনো পর্যন্ত নবান্নের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা গোটা বিষয়টি নিয়ে নবান্নের কি অবস্থান তা এখনো পর্যন্ত নবান্নের তরফে জানানো হয়নি। কিন্তু যেটা মনে করা হচ্ছে বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে প্রশাসন মহলে। যেভাবে রাজ্যেরই এক স্বরাষ্ট্র সচিবকে জাতীয় নির্বাচন কমিশন অবজারভার হিসেবে নিয়োগ করছে, যদিও কমিশনের আধিকারিকদের একাংশ বলছেন এতে অন্যায়ের কিছু নেই, কারণ কমিশন মনে করলে যে কোনো আধিকারিককেই অবজারভার হিসেবে নিয়োগ করতে পারে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই মূলত এই প্রশিক্ষণ রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, আসামের মতো রাজ্যগুলিতে বিধানসভা ভোটের জন্য এই প্রশিক্ষণ হবে। অবজারভারদের সেই তালিকাতেই রয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নাম। একেবারে 15 বছর আগে যে সিঙ্গুরে পালা বদলের বীজ বপন, সেই সিঙ্গুরে গিয়ে শিল্পের খতিয়ান। সিঙ্গুরের মঞ্চ থেকে শিল্পের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। সিঙ্গুর
এককালে রাজনীতি তোলপাড় হয়েছে সেই সিঙ্গুরকে ঘিরে। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়ে টাটারা। 2011-এ বাংলায় পালাবদলের পালে হাওয়া দিয়েছিল এই সিঙ্গুর। 26-এর ভোটের আগে ফের সেই সিঙ্গুরের হাওয়া গরম। 18ই জানুয়ারি সভা করে গেছেন প্রধানমন্ত্রী। বঙ্গে শিল্পের বার্তা দিলেও সিঙ্গুরের জন্য আলাদা করে কোনো বার্তা ছিল না নরেন্দ্র মোদীর ভাষণে। 28শে জানুয়ারি সেই সিঙ্গুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন সিঙ্গুরে শিল্পের বার্তা। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। সিঙ্গুরের মঞ্চ থেকে এদিন ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে মমতার পাশে তখন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমানের মানুষ উপকৃত হবেন। বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলায় বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে। কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সিঙ্গুর। 26-এর মহারণের আগে ফের ভোটের পালে সেই সিঙ্গুরেরই হাওয়া। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা। পরিবর্তনের পর রাজ্যে কোনো শিল্প হয়নি, বরং ব্যবসা গুটিয়ে চলে গেছেন শিল্পপতিরা। তো বিজেপি সভাপতি নিতিন নবীনের কেন্দ্রের তথ্যে এমএসএমইতে প্রথম বাংলা, বাংলায় এসে উল্টো কথা নিতিন নবীনের। কটাক্ষ অরূপ চক্রবর্তী। दुख की बात है कि आज का यहाँ कोई भी नया औद्योगिक केंद्र नहीं बन रहा है। ये इस बात को दर्शाता है कि किस प्रकार से यहाँ के औद्योगिक क्षेत्रों को रोकने का काम किया गया है। ममता दीदी, आपकी सरकार जब आई थी तो आपने जो आंदोलन खड़ा किया था उसमें आपने सपना दिखाया था कि हम इंडस्ट्री के बड़े केंद्र खोलेंगे, लेकिन दुर्भाग्य है कि आप इंडस्ट्री के नए केंद्र क्या खोलेंगे, आप पुरानी पड़ी हुई इंडस्ट्री को भी बंद करने के लिए रास्ते निकाल रहे हैं। जिस सिंगूर के लेकर आपने आंदोलन किया, आज सिंगूर के लोग दुखी हैं क्योंकि आपने कोई नई औद्योगिक इकाई नहीं बनाई। और मैं पूछता हूं ममता दीदी, इसके लिए जवाबदेही किसकी है? आपने 15 सालों में यहाँ पर सरकार रखी, आपने भी यहाँ के महिलाओं को सुरक्षा नहीं दी, आपने यहाँ के युवाओं को रोजगार के बदले कहीं ना कहीं पलायन के लिए मजबूर किया। इसका दोषी कौन है? সেদিনকে আন্দোলনকে সমর্থন করেছিল বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব। কেন করেছিল আজকে বিজেপিকে সেই জবাব দিতে হবে। আসলে মমতা ব্যানার্জি যেটা বলেন, মমতা ব্যানার্জি সেটা পালন করেন। জমি অধিগ্রহণটাই অবৈধ ছিল, সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত। যেই জমি অধিগ্রহণই অবৈধ, সেই অধিগৃহীত জমিতে
কোনো গায়ের জোরে গরিবের রক্তের উপর দিয়ে কারখানা হতে পারে না। নীতিন নবীন উত্তর দিতে পারবেন যে গুজরাটে সানন্দে যেখানে ন্যানো কারখানা নিয়ে গেছিল সেখানে বছরে কটা ন্যানো কারখানার গাড়ি তৈরি হয়? বিগত 8 বছরে কেন ন্যানোর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে গুজরাটের সানন্দে উত্তর দিতে পারবেন। টাটা মোটরসের এমডি এন চন্দ্রা তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে পশ্চিমবঙ্গে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেটআপ তৈরি করার জন্য প্রস্তাব রেখেছেন। কেন্দ্রীয় সরকারের এমএসএমই তথ্যেই তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম। নীতিন নবীন আগে প্রশ্ন করুক সেই মন্ত্রককে যে তারা পশ্চিমবঙ্গকে সার্টিফিকেট দিচ্ছে আর এখানে এসে তাকে উল্টো কথা কেন বলতে হচ্ছে। ভোটের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস, কোনো কাজ এগোয়নি ঘাটালে, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্যের উদ্যোগে মাস্টার প্ল্যান বাস্তবায়ন, কাজ শুরু হওয়ায় ঘাটালে হারার ভয় বিজেপির, কটাক্ষ করছেন অরূপ চক্রবর্তী। লিডার অব অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে 1 ডিসমিলও জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি, শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে আর দেববাবু ওখানে গিয়ে তু খিচ মেরি ফটো করছেন। এটা একেবারে মিথ্যাচার, এর সঙ্গে বাস্তবতা নেই। ঘাটালবাসী 11-র ভোট, 14-র ভোট, 19-এর ভোট, 24-এর ভোট, 9-এর ভোট বারে বারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন নিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে আমরা 50 ভাগ টাকা কেন্দ্র, 50 ভাগ টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ঘাটাল মাস্টার প্ল্যান এটা তো ঘটনা, স্বাধীনতার পরে আজকে দেশে প্রায় 78 বছর অতিক্রম হয়ে গিয়েছে, সেই সময় দাঁড়িয়েও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়নি। কোন কেন্দ্রীয় সরকার এর আগে সেই কাজ করেনি। দেশের ক্ষমতায় এসছেন 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত। কেন নরেন্দ্র মোদীকে কে বারণ করেছিল? কেউ তো বারণ করেনি। মমতা ব্যানার্জিকে করতে হলো কেন? কারণ দেব উদ্যোগ নিয়েছেন, শুধু তাই না পার্লামেন্টেও দেব একাধিকবার এই প্রশ্ন তুলেছেন। শুভেন্দু অধিকারী দেখাতে পারবেন ঘাটাল মাস্টার প্ল্যানে যেটা কেন্দ্রীয় সরকারের করা কথা, অনয়া পয়সা দিয়েছে কেন্দ্রীয় সরকার, 1 নয়া পয়সাও দেয়নি। ও বুঝতে পেরেছে যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যায়, মানুষ চোখে দেখতে পায়, তাহলে ঘাটালে যে বিধায়ক রয়েছে বিজেপি, সেই বিধায়ক শিবরাত্রি সলতেটুকু পশ্চিম মেদিনীপুরে থাকবে না। তার জন্যই গাত্রদাহ। টার্গেট 2026, পাখির চোখ বুথ সংগঠন। বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করায় জোর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরের কর্মী সম্মেলনে তাঁর এও বার্তা, মহিলা এবং তরুণ প্রজন্মকে কাছে টানতে হবে, তাদের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম রাজ্য সফর, প্রথম গন্তব্যই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সফরে নীতিন নবীন মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির একটি মেলা উদ্বোধন করেন। রাতে বৈঠক করেন কোর কমিটির সঙ্গে। সেই বৈঠকেই 26-এর ভোটে লড়াইয়ের ফর্মুলা বাতলে দেন নীতিন নবীন। নীতিন নবীনের নির্দেশ, প্রতিটি বুথে জোর দিতে হবে। রাজ্যে পালাবদল করতে হলে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রথমেই নজর কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায়। 1 মাসের মধ্যেই 2 জেলায় বুথ স্তরের সংগঠন ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। প্রতি 15 দিন অন্তর সংগঠনের রিপোর্ট নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নীতিন নবীনের নির্দেশ, স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। দুর্গাপুরে মঙ্গলবার রাতে কোর কমিটির সঙ্গে বৈঠক, বুধবার সকালে কর্মী সম্মেলন। সভামঞ্চে একসঙ্গে দেখা যায় বঙ্গ বিজেপির 4 হেভিওয়েটকে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এই সভামঞ্চ থেকেও নীতিন নবীনের মুখে বুথ বার্তা। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा।
পশ্চিমবঙ্গে প্রায় 50% মহিলা ভোট। এর বড় অংশের সমর্থনই পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলা ভোটে এবার ভাগ বসাতে মরিয়া বিজেপি। এর পাশাপাশি তাদের নজর কম বয়সী ভোটারদের দিকে। দুর্গাপুরে এসে তাই নীতিন নবীনের নির্দেশ, মহিলা এবং তরুণ প্রজন্মের ভোটারদের দিকে বিশেষ নজর দিতে হবে, শুনতে হবে তাদের সমস্যার কথা, এর জন্য জনসংযোগ বাড়াতে হবে। সব কাঁচা মাথার নেতারা, অভিজ্ঞতা কম ছিল, সে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কয়েক বছরে। এখন নতুন বিজেপি আর পরিণত বিজেপি লড়াই করছে, তো সেই জন্য যুবকরা থাকলে গতি আসে, শক্তি সামর্থ্য আসে, তারা রিস্ক নিতে পারে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতেই যুবকরা সম্মিলিত হয়, কারণ তারা পার্টির ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ পার্টির মধ্যে দেখতে পায়। নিউজ 18 বাংলা। নোবেল শান্তি পুরস্কার রবীন্দ্রনাথের। কবিগুরুর গুণগানে তথ্য বিভ্রাট নীতিনের। শান্তির জন্য নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গ সফরে এসে বললেন বিজেপি সভাপতি। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। मैं कह सकता हूं, जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं, क्योंकि आज इस भूमि ने हमेशा अपने योद्धाओं के माध्यम से यहाँ के लोगों को एक नई ऊंचाई दी है। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে। আমরা প্রত্যেকেই জানি যে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বঙ্গ সফরে এসে বিজেপি সভাপতি তিনি বলছেন শান্তির জন্য নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়কে? কোনোভাবে ফোনে যোগাযোগ করা যায়নি, তবে আপনাদেরকে আরও একবার জানাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বঙ্গ সফরে এসে বিজেপি সভাপতি তিনি কি বলছেন? তিনি বলছেন নোবেল শান্তির পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা প্রত্যেকে কি জানি? আমরা জানি যে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বঙ্গ সফরে এসে এহেন মন্তব্য, এই মন্তব্যের জন্য রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি আবারও। অরূপবাবু, প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে। বঙ্গ সফরে এসে বিজেপি সভাপতি তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি বক্তব্য রাখছেন জনসমক্ষে যে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। না, বিজেপি যে রবীন্দ্রনাথকে নোবেল শান্তি পুরস্কারই দেবে, এটা না দিলেই আমি অবাক হতাম। কারণ যারা বাংলার মাটি জানে না, এর আগে তারাই বলেছিল যে রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে। আসলে বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান করাটা বিজেপি দেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রথম কথা, রবীন্দ্রনাথ সাজতে হবে কেন? গত বছর ভোটের সময় আলকাল্লা পরে বড় দাড়ি রেখে একজন নিজেকে চোলায় চোলায় বাজবে জয়ের বেরি শুনিয়েছিলেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিল। আর এবার তো রবীন্দ্রনাথের গান গাইলে এফআইআর করার হুমকি দিচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যে রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইলে এফআইআর করার হুমকি দিচ্ছেন। তো রবীন্দ্রনাথের জনগণ মনকে কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে তিনি সরাসরি বাতিল করবার দাবি জানিয়েছেন পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে। তো সেই বিজেপির রবীন্দ্রনাথ প্রেম যে এহেন হবে এটা বলাই বাহুল্য। এই বিজেপির রবীন্দ্রনাথ সাজতে হয় কেন? কারণ ওরা আসলে বাঙালি নয়, ওদের রক্তে ওদের দিনে বাঙালি আনা নেই, তাই জন্য ওদেরকে বাঙালি সাজতে হয়। আর আমাদেরকে বাঙালি সাজতে হয় না, কারণ আমাদের ধর্মে, আমাদের আচরণে, আমাদের রক্তে, আমাদের ডিএনএতে বাঙালি আনা রয়েছে। তৃণমূল কংগ্রেস একেবারেই ধন্যবাদ।